আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। লেট ঈদ মুবারক। রমজানের পরে প্রথম আপনাদের সামনে আসলাম। আজকে আমার আলোচনার বিষয় বাংলাদেশে তথ্য প্রযুক্তি এবং ডিজিটালাইজেশনে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ কে করেছেন এবং এর প্রতিষ্ঠাতা কোন সরকার, কোন নেতা, কোন নেত্রী। আপনারা দীর্ঘদিন শুনতে শুনতে ক্লান্ত হয়ে গিয়েছেন কথিত স্বৈরাচারিণী হাসিনার এবং তার পুত্র ২৫০০ ইঞ্জিনিয়ার, তথ্য প্রযুক্তি প্রকৌশলী, তথাকথিত প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার দাবিদার বাংলাদেশ থেকে তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে প্রতি মাসে ৩ কোটি করে বেতন নিয়েছেন এবং নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তারা বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের এবং ডিজিটাল বাংলাদেশের প্রতিষ্ঠাতা। আসলে কি ব্যাপারটা তাই? আসুন একটু আলোচনা করি। তথ্য প্রযুক্তি খাতের অগ্রদূত বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। আপনাদের মনে থাকার কথা, এ ফাঁকে আমি একটা বিষয়ে একটু কথা বলতে চাই। ছাত্রলীগ নেতা রাজীব হাসান নামে একজন এর উপরে একটা বই লিখেছেন। তো এই ছাত্রলীগ নেতা জনাব তারেক রহমানকে বইটি উপহার দিয়েছেন। এর মধ্যে দেশে বিদেশের অনেক আলোচক এর মধ্যে একটা নেগেটিভ বিষয় দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের সামনে কেন ছাত্রলীগ নেতা। হ্যাঁ, এই প্রশ্নটি আমার। কিন্তু আপনারা কি জানেন জনাব তারেক রহমানকে দোষারোপ করা যায় কি? কেন যাবে না? ধরেন আপনার আশপাশের বিশ্বস্ত কেউ যদি এসে কোনো একজন মানুষ সম্পর্কে বলেন যে এই মানুষটি এই কাজ করেছেন, অ্যাওয়ার্ড পাওয়ার মতো, আপনার সাক্ষাৎ পাওয়ার মতো একটা গুণী মানুষ, ভালো মানুষ, তা আপনি তো আপনার আশপাশের লোকজনকে বিশ্বাস করবেন। এবং মানুষ সমাজবদ্ধ জীব, সামাজিকভাবে জীবন আচরণ আমাদের আশপাশের মানুষকে বিশ্বাস করতেই হয়। এবং সেই বিশ্বাসের ফলশ্রুতিতে সে যে ছাত্রলীগের নেতা এইটা জনাব তারেক রহমানকে বলা হয় নাই। আমি বিশ্বস্ত সূত্রের ব্যাপারটা যাচাই করে জেনেছি। যদি ছাত্রলীগ নেতা হিসেবে রাজীব হাসান সেখানে যাওয়ার সুযোগ পেতেন বা জনাব তারেক রহমান জানতেন আগে থেকে, তাহলে তারেক রহমানের সাথে দেখা করা তো দূরের কথা, আশেপাশেই ঘেঁষতে পারতেন না। তো এই কাজটি যারা করেছেন তাদের বিরুদ্ধে জনাব তারেক রহমান এটা তদন্ত টিম করেছেন এবং তারা খুব শীঘ্রই তাদের তদন্ত প্রতিবেদন দেবেন এবং সে অনুযায়ী সংশ্লিষ্ট যারা এই কাজটা করেছেন রাজীব হাসানকে জনাব তারেক রহমানের সামনে নিয়ে গেছেন সাক্ষাৎকারের জন্য, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে তারেক রহমান কঠোরভাবে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। এ ব্যাপারে বক্তব্য এখানেই শেষ। এখন আমি আসব জনাব তারেক রহমান কি করে এবং জনাব ম্যাডাম খালেদা জিয়া, আমাদের রাজনৈতিক আদর্শিক মা, কিভাবে কখন এই বাংলাদেশকে আইসিটি জগতের সাথে সম্পৃক্ত করেন এবং বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করার কাজ শুরু করেন। 1903 সালে প্রথম অনলাইন চ্যানেল শুরু করেন ম্যাডাম খালেদা জিয়া। এটা বাংলাদেশের ইতিহাসে উল্লেখযোগ্য দৃষ্টান্তমূলক মাইলফলক। বাংলাদেশের আইসিটির
কাজ শুরু করেন ম্যাডাম খালেদা জিয়া এবং 2000 সালের পরবর্তী সময়ে যখন বাংলাদেশ আইসিটিতে ম্যাডাম জিয়ার নেতৃত্বে খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল, তখন ডক্টর মঈন খানের উপরে, তিনিও একজন সায়েন্সের প্রফেসর এবং সায়েন্টিফিক, ওনাকে দায়িত্ব দেওয়া হয় এবং তিনি কাজটি শুরু করেন এবং সমগ্র বিশ্ব নেতৃত্বের সঙ্গে কথা বলে তিনি বাংলাদেশে খুব দ্রুত আইসিটি ডিজিটালাইজেশনের কাজ শুরু করেন। 2002 সালে আইসিটি এবং ডিজিটাল বাংলাদেশ প্রাতিষ্ঠানিকীকরণে জনাব মঈন খান বৈশ্বিক পুরস্কারও লাভ করেন। 2003 সালে ইউএনের জাতিসংঘের আওতায় জেনেভাতে বিশ্ব আইটি সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই বিশ্ব আইটি সম্মেলনে 175টি দেশ, এই সমস্ত দেশের সরকার প্রধান সহ গুরুত্বপূর্ণ বিশ্ব নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সেই সম্মেলনে ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে অত্যন্ত সম্মানিত পর্যায়ে আমন্ত্রিত হয়ে যোগদান করেন এবং ম্যাডাম খালেদা জিয়া ডিজিটালাইজেশন এবং আইসিটির উন্নয়নে শুধুমাত্র বিশ্বের উন্নত দেশগুলো এই সুবিধা ভোগ করবেন, এটা কোনো অবস্থাতেই হতে পারে না। এর প্রতি ম্যাডাম খালেদা জিয়া চরমভাবে আপত্তি জানান এবং অত্যন্ত দৃঢ়তার সাথে তিনি দাবি করেন অনুন্নত বিশ্বকে বাদ দিয়ে আইসিটি এবং ডিজিটালাইজেশন শুধুমাত্র উন্নত বিশ্বে কার্যকরী হলে উন্নত বিশ্ব প্রকারান্তরে এর কোনো অর্থনৈতিক ব্যাপক সুবিধা পাবে না, বরং ক্ষতিগ্রস্ত হবে। সেক্ষেত্রে ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশ এবং এশিয়া কন্টেস্টে, বিশেষ করে বাংলাদেশ সাথে এশিয়াকে যোগ করে ম্যাডাম খালেদা জিয়া বিশ্ব নেতৃবৃন্দকে আইসিটি খাতকে বাংলাদেশ সহ এশিয়াতে বিস্তৃত করতে আন্তরিকতার সাথে অনুরোধ করেন, আবেদন করেন এবং অনুন্নত বিশ্বের সবগুলো দেশে ডিজিটালাইজেশন এবং আইসিটি খাতকে একটা সম্ভাব্য সকল ক্ষেত্রে সকল অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে, অর্থনৈতিক বিনিয়োগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য ম্যাডাম খালেদা জিয়া উদ্যোগ গ্রহণ করেন এবং সকলকে উদ্যোগী হওয়ার ব্যাপারে আহ্বান করেন। ফলত ম্যাডাম খালেদা জিয়ার এই বক্তব্য 175টি দেশের সম্মেলনে রেজলিউশনের মাধ্যমে মেজরিটির সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাশ হয় এবং জেনেভা সম্মেলন থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে ম্যাডাম জিয়ার হাত ধরে এবং জনাব তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে ডিজিটালাইজেশন এবং আইটি সেক্টরে প্রাতিষ্ঠানিকীকরণ এবং এর যাবতীয় উন্নয়ন সাধনে আনুষ্ঠানিক এবং একাডেমিক নন একাডেমিক কার্যক্রম শুরু করেন। তারপর শ্রদ্ধাভাজন বিবর্তন মিশনের দর্শকবৃন্দ, 2003 সালে আপনাদের মনে থাকার কথা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকে আমাদের রাজনৈতিক আদর্শিক অভিভাবক
জনাব তারেক রহমান তখনকার বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি এবং তখনকার বিশ্বের ডিজিটালাইজেশনের এবং আইটি সেক্টরের বিশ্বের উচ্চ সর্বপ্রধান ব্যবসায়ী বিল গেটসকে বাংলাদেশে আমন্ত্রণ জানান। ব্যক্তিগতভাবে জনাব তারেক রহমান বিল গেটসের সাথে কথা বলেন। জনাব বিল গেটস জনাব তারেক রহমানের আমন্ত্রণে সন্তুষ্ট হয়ে বাংলাদেশে আইসিটি সেক্টরে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন এবং জনাব তারেক রহমানের আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশে আসার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠানিকীকরণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রিয় বিবর্তন ভিশনের দর্শকবৃন্দ, আপনাদের মাধ্যমে দেশের সমগ্র জনগণকে জানাতে চাই, প্রকৃত ইতিহাস, প্রকৃত সত্য, যা কিছু রেকর্ড, যা কিছু প্রমাণ, সেই ইতিহাসেই আপনাদের সামনে আমি আলোচনা করছি। জনাব তারেক রহমানের আমন্ত্রণে আপনাদের মনে থাকার কথা, পত্রপত্রিকা খুললে সেদিনের আজও সেই খবরগুলো পাবেন। বিশ্ববরেণ্য ধনী ব্যক্তিত্ব, ডিজিটালাইজেশন এবং আইটি সেক্টরের প্রধানতম ব্যক্তি বিল গেটস বাংলাদেশে আসলেন এবং বাংলাদেশের পরিকল্পনা অনুযায়ী যে সমস্ত দাবি বাংলাদেশকে ডিজিটালকরণের জন্য, আইটি সেক্টরকে একটা উন্নত অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য সব দাবি বিল গেটস মেনে নিলেন এবং বিল গেটস এতই খুশি হলেন, এতই তিনি অপ্রত্যাশিতভাবে উৎসাহ উদ্দীপনায় আগ্রহী হয়ে উঠলেন, তিনি তখনকার সময়ে বাংলাদেশের 10,000 ছাত্র তরুণ যুবককে আইসিটি প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন এবং 10,000 জন বাংলাদেশিকে আইসিটিতে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন প্রশিক্ষণ প্রদান করেন এবং 10,000-এর প্রশিক্ষণ নেওয়ার কথা থাকলেও মূলত এই প্রশিক্ষণটা শেষ পর্যন্ত চলেছিল প্রায় লক্ষাধিক তরুণ তরুণী ছাত্র ছাত্রী যুব সমাজের মধ্যে এবং এরা যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা পরবর্তীতে প্রশিক্ষক হিসাবে প্রায় বাংলাদেশের কোটির উপরে লোককে প্রশিক্ষণ দিয়েছেন। এই হচ্ছে বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের বাংলাদেশকে ডিজিটালকরণের, বাংলাদেশকে আইসিটি জগতের উন্নত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিতকরণের মূল কারিগর, মূল স্থপতি। সম্মানিত বাংলা ভিশনের অবশ্য বাংলা ভিশন টিভিটা আমার খুব প্রিয়, এই জন্য ওটা বেশি বেশি মনে আসছে, কারণ খোকা ভাই এবং আমার প্রিয় বাতিজা ইশরাকের পরিচালিত নিরপেক্ষ নিউজ প্রচার করেন। আমাদের চ্যানেলের নাম বিবর্তন ভিশন। এটা বিবর্তন বাংলাদেশের একটি প্রতিষ্ঠান। বিবর্তন বাংলাদেশ একটি মানবাধিকার, গণতান্ত্রিক, ন্যায় বিচারে নিরপেক্ষ আদালত, নারী শিশু শ্রম অধিকার, দুর্নীতি প্রতিরোধে আন্দোলন, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আন্দোলন, সামাজিক যাবতীয় সংস্কার করে সমাজকে, জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটানোর জন্য একটা গণতান্ত্রিক বাংলাদেশ জাতি রাষ্ট্র কাঠামো নির্মাণে ব্রতী একটি সামাজিক সংগঠন। তো যে কথা বলছিলাম, কথা লম্বা করতে চাই না, তো বিল গেটস বাংলাদেশ থেকে গিয়ে আমেরিকাতে একটা বিশাল
সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছিলেন যে আমি অবাক হয়ে যাচ্ছি, ইউরোপ আমেরিকার সহ এর পাশাপাশি আরো অন্যান্য বিশ্বের অনেক ধনী দেশ ডিজিটালাইজেশনে এবং আইসিটিতে এখনো অনেক অনগ্রসর এবং তাদের ইচ্ছা আগ্রহ এখন পর্যন্ত আমরা সেইভাবে দৃষ্টিগ্রাহ্য করছি না। অথচ ছোট্ট একটা দেশ, গরিব দেশ, যে দেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং যে দেশের প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান দলীয় কোনো পদ পদবি রাষ্ট্রীয় কোনো পদ পদবিতে না থেকেও একজন নাগরিক হিসেবে বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরকরণে, আইসিটিকে একাডেমিক নন একাডেমিক আধুনিকীকরণে এবং প্রাতিষ্ঠানিকীকরণে জনাব তারেক রহমানের যে আগ্রহ আমি দেখেছি এবং তারেক রহমানের সাথে তারেক রহমানের অর্গানাইজকৃত যে 20-30 হাজার লোকের সমাবেশ আমি দেখেছি এবং প্রত্যেকের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য, আইসিটিকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে আগ্রহ দেখেছি এবং তাদের মধ্যে যে কর্ম উদ্যোগ দেখেছি, যে কর্মপ্রেরণা দেখেছি, আমি অবাক হয়ে গিয়েছি, আমি আবেগ আপ্লুত হয়েছি। আমি তাদের সাথে, বাংলাদেশের সাথে, জনাব তারেক রহমানের সাথে বাংলাদেশের প্রাইম মিনিস্টার, শব্দটা ব্যবহার করেছেন, ইউর এক্সেলেন্সি প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়ার সাথে আমি ওয়াদাবদ্ধ হয়েছি আমি বাংলাদেশকে সর্বান্তকরণে, ডিজিটালাইজেশনে এবং আইসিটি সেক্টর উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করে যাব। প্রিয় বিবর্তন মিশনের দর্শকবৃন্দ, 2004 সালে তারেক রহমান অনলাইনে বাংলাদেশের প্রথম বাংলাদেশের ইতিহাসে, ডিজিটাল ইতিহাসের, আইসিটি সেক্টরের ইতিহাসের সর্বপ্রথম দৃষ্টান্তমূলক ইতিহাস জনাব তারেক রহমান অনলাইনের মাধ্যমে লাইভ ভিডিও কনফারেন্স করার মধ্য দিয়ে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসাবে এবং আইসিটির উন্মুক্ত ক্ষেত্র হিসাবে আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকীকরণের উদ্যোগ গ্রহণ করেন। প্রিয় বিবর্তন মিশনের দর্শক শ্রোতা, আপনারা জানেন শেখ হাসিনা জনাব তারেক রহমানের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ করেন, যে অভিযোগের আজ পর্যন্ত কোনো ভিত্তি লেশমাত্র সত্যতা পাওয়া যায়নি, যে তারেক রহমান 1300 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এই ডিজিটাল অনলাইন কনফারেন্সে তারেক রহমান শেখ হাসিনা এই মিথ্যা কাল্পনিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের দাঁত ভাঙা তথ্যবস্তুনিষ্ঠ তথ্য প্রামাণ্য চিত্ত নিয়ে জনাব তারেক রহমান শেখ হাসিনার বক্তব্যকে খণ্ডন করে জনাব তারেক রহমান প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে শেখ হাসিনার এই বক্তব্য দোফেই টিকে না, এই বক্তব্য ডাহা মিথ্যা। কারণ হাসিনা হাজার কথার মধ্যে এটা সত্য কথা বলে না, অতএব তার কথাকে বাংলাদেশের মানুষ কর্ণপাত করেনি এবং পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় সেটা প্রমাণিত হয়েছে। তারেক রহমানের জীবনে 1 টাকা দুর্নীতি করেনি, যার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনে 1 টাকা দুর্নীতি করেন নাই, যার মাতা বেগম খালেদা জিয়া তার সারা জীবনে 1 টাকা দুর্নীতি করেন নাই। অথচ এতিমদের জন্য যে টাকা ব্যাংকে জমিয়ে 2 কোটি টাকা, আজকে বোধহয় 8 কোটি থেকে 12 কোটিতে সম্পদ সহ
আপনার উন্নীত হয়েছে, সেইটাকে কেন্দ্র করে মিথ্যা মামলা করে বেগম খালেদা জিয়াকে বৃদ্ধ বয়সে কি মর্মান্তিকভাবে জেল খাটিয়েছে এবং স্লো পয়জনিং করে বেগম খালেদা জিয়া আমাদের আদর্শিক মাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, সেটা আপনারা জানেন। তো যে কথা বলছিলাম, আজকে সেটা প্রমাণিত যে ম্যাডাম সারা জীবনে 1 টাকা দুর্নীতি করেন নাই তো বটেই, বরং যে হাসিনা বারবার বেগম খালেদা জিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করে এক কথায় অত্যন্ত জঘন্য ভাষায় বেজ্জতি করার চেষ্টা করেছেন, অপমান করার চেষ্টা করেছেন, মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন যে এতিমদের টাকা বেগম জিয়া খেয়েছেন বলে। এই মিথ্যাবাদী, এই উপনিবেশবাদীদের আগ্রাসী শক্তির কৃতদাসী এই স্বৈরাচারিণী 30,000,000 কোটি টাকা পাচার করেছেন। আজকে ইউরোপিয়ান তদন্ত কমিটি তদন্ত সহ সমগ্র বাংলাদেশে সোশ্যাল মিডিয়া সহ